দর্শক আলোচিত ঘটনার পিছনের ঘটনা এবং বিশ্লেষণে আমাদের নিয়মিত আয়োজন নিউজ বিএস 24 আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি শাহনাজ শারিয়ার। বিচারপতির অভিযানে হঠাৎই উত্তপ্ত দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। এফিডেভিট শাখায় বিচারপতি ইমান আলীর অভিযানে আটক করা হয় 43 তদবিরবাজকে, যাদের কেউ কেউ আইনজীবীর সহকারী, কেউ বা ক্লার্ক। পরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতারা ক্ষমা চাইলে মুচলেকা দিয়ে ছাড়া পান 3 জন। অ্যাটর্নি জেনারেল বলছেন, শৃঙ্খলা ফেরাতে এমন অভিযান প্রায়ই হওয়া উচিত। সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত। বিচার হওয়ার আগে যে কোনো মামলা শুনানির জন্য ফাইল করতে হয়, কিন্তু সাদা এই ভবনের ভেতরে আছে কিছু কালো গল্প, যেখানে মামলা করলেই গুনতে হয় অতিরিক্ত টাকা। শুধু তাই নয়, কখনো কখনো টাকা দিতে না পারলে এজলাস পর্যন্ত যায় না মামলার নথি। বহুদিনের সেই অভিযোগের বিরুদ্ধে এবার সরাসরি অ্যাকশনে গেলেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ইমান আলী। যেখানে সুনির্দিষ্ট কাজ ছাড়া কেউ ঢুকতে পারে না, সেখানে অকারণে ঘোরাঘুরি করা 43 জন ক্লার্ক ও তদবিরকারীকে আটক করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে ক্লার্ক অ্যাসোসিয়েশন ও আইনজীবীরা বাইরে বিক্ষোভ করেন। জরুরি তলব করা হয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতাদের। আমরা মাননীয় বিচারপতি মোহাম্মদ ইমান আলীর কাছে ক্ষমা প্রার্থনা করেছি। ঘটনাস্থলে এসে বার নেতারা ক্ষমা চান বিচারপতি ইমান আলীর কাছে, জানান 43 জনের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবেন। পরে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয় 43 জনকে। আমাদের বেশ কিছু ব্যক্তিকে আটক করা হয়েছে এবং আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে চাই, এই সমস্ত অভিযোগ হিসেবে তারা এখানে পুলিশের বাধা উপেক্ষা করে এবং এখানে কর্তব্যরত ব্যক্তিদেরকে উপেক্ষা করে তারা ভিতরে জোরপূর্বক প্রবেশ করেছে, কর্তব্য কাজে বাধা সৃষ্টি করেছে। এটা আমাদের কাছে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ও মুখপাত্র জানান, বারের অনুরোধেই এই অভিযান। সর্বোচ্চ আদালতের সব শাখায় শৃঙ্খলা আনতে চান তারা। শৃঙ্খলা রক্ষার জন্য যে বিষয়গুলো করা দরকার তাদেরকে বোঝানো হবে, কাউন্সিলিং করা হবে, এই বিষয়গুলো দেখ। তবে এই ঘটনা 10 মিনিট পরেই এফিডেভিট শাখায় আবারও ভিড় জমান ক্লার্করা। 13 তারিখে অন্ত ফাইল খুঁজে পাচ্ছি না। ফাইল 13 তারিখে জমা দিয়েছেন, ফাইল খুঁজে পান না। ভাই আমি হচ্ছে সিকিউরিটি গার্ড, আমার দায়িত্ব গেটে, ভিতরে কি হয় আমি সেটা জানি না। এটার জন্য আমাকে আপনি জিজ্ঞাসা না করে আমাদের কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করেন। নতুন ফাইল করার জন্য এখানে তো আসা লাগবে, এখানে না আসলে কোথায় ফাইল করব আমরা? অনিয়ম রুখতে এ ধরনের অভিযান প্রায় করা উচিত বলছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। বিচারপতি ইমান আলী সাহেব যদি গিয়ে থাকেন সশরীরে এই ফাইলিং সেকশনে বা এফিডেভিট ইসে, আমি এটাকে খুব সাধুবাদ জানাই এবং মাঝে মাঝে এরকম ঝুটিকা রেইড করা দরকার। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। এ বিষয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সিনিয়র রিপোর্টার মাসুদুর রহমান। মাসুদুর রহমান, হঠাৎ করে বিচারপতি ইমান আলীর এই ধরনের অভিযানের কারণ কি এবং এই অভিযানের পরিস্থিতি কতটা উন্নতি হবে বলে সুপ্রিম কোর্ট এবং আইনজীবীরা মনে করছেন? শাহনাজ, আসলে দেশের সর্বোচ্চ আদালতে এই ধরনের অভিযোগের কথা আমরা প্রায় শুনি। আমরা যখন সংবাদ কভার করতে যাই প্রায় ভুক্তভোগীরা কিন্তু অভিযোগ করেন। কিন্তু একটি বিষয়, সেটি হলো যে এবার করোনার সময় যখন ভার্চুয়াল আদালত চালু হলো তখন এই বিষয়টি একেবারেই বলা হয় যে ঘুষের রেট যেটি দ্বিগুণ হয়ে যায়, এমন অভিযোগ করতে থাকেন আইনজীবীরা। যে কোনো মামলা ফাইল করার পর আগে যেটি 1000 টাকা নেওয়া হতো, এখন সেটি কখনো 5000, কখনো 8000, কখনো 10,000 টাকা নেওয়া হয় বলে অভিযোগ করতেন আইনজীবীরা। এরই প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সাথে আপিল বিভাগের সব বিচারপতিরা বসে বৈঠকও কিন্তু করেছেন এবং সেখানে সুনির্দিষ্ট কিছু প্রস্তাবও দেওয়া হয়েছে এই ধরনের দুর্নীতি রুখতে কী পদক্ষেপ নেওয়া যায়। এবং এই বৈঠকের পর সুপ্রিম কোর্ট বার কিন্তু এই অনিয়ম দুর্নীতি রুখতে, সেকশনের অনিয়ম দুর্নীতি রুখতে এবং বেঞ্চ অফিসারদের অনিয়ম দুর্নীতি রুখতে আলাদা বক্সও বসায় তাদের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির রুমের সামনে। কিন্তু দেখা যায় আসলে এই যে বক্স বসানো, এতে কিন্তু কোনোভাবেই কমেনি। এবং আজকে সুপ্রিম কোর্ট প্রশাসন বিচারপতি ইমান আলীর নেতৃত্বে, আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি উনি, তার নেতৃত্বে যখন অভিযানটি সকালে শুরু হয় তখন সেখানে প্রবেশের পর দেখা যায় যে আসলে অনেক মানুষকে তারা পান। এর মধ্যে ঢোকার পরে অনেকে বেরিয়ে যান, এরপরে কিন্তু মূল যে গেট সেটি বন্ধ করে দেওয়া হয়। এরপর ভিতরে গোটা সেকশন প্রশাসনিক ভবন 2-এর সুপ্রিম কোর্টের সেখানে 43 জনকে আটক করা হয়, যাদের কোনো কাজ ছিল না আজকে ওখানে, যারা
অসৎ উপায় অবলম্বন করছিলেন। সেখানে যারা তাদের পক্ষ থেকে বলা হচ্ছিল, সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে এদের আজকে আসলে মামলার ফাইলিং করার জন্য নয়, তারা সেখানে গিয়েছিলেন তদবির করতে, বিশেষ করে মামলার শুনানি যেন দ্রুত করা হয় সেজন্য সেখানে তারা গিয়েছিলেন। এরপর তাদেরকে আটক করে এক পর্যায়ে পুলিশকে আসতে বলা হয়, পুলিশ আসে এবং এর মধ্যে যে সমস্ত আইনজীবীর ক্লার্করা সেখানে ছিলেন সেই সমস্ত আইনজীবীরা সেখানে আসেন এবং বাইরে ক্লার্ক অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন রয়েছে, তারাও কিন্তু সেখানে এসে বাইরে একরকম বিক্ষোভ করেন। পরবর্তীতে সুপ্রিম কোর্টের নেতৃবৃন্দ বারের নেতৃবৃন্দকে আনা হয় এবং ডেকে তিনি বিচারপতি ইমান আলীর কাছে ক্ষমা চান এবং বলেন যে এ ধরনের ঘটনা আর ঘটবে না এবং তাদের জিম্মায়, মূলত বারের জিম্মায় এই 43 জনকে ছেড়ে দেওয়া হয় এবং বলা হয় যে মাসুদ, এ পর্যায়ে জানতে চাচ্ছি যে এই অভিযান নিয়ে অফিস সহকারী বা ক্লার্কদের পক্ষ থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া জানতে পেরেছেন কিনা? আসলে তারা আনুষ্ঠানিকভাবে সেখানে কিছু বলেননি, যেহেতু পুরো বিষয়টি দেখছিলেন সুপ্রিম কোর্ট বারের সেক্রেটারি, তিনি মূলত এই বিষয়টি পুরোটি ওখানে তদারকি করছিলেন এবং তিনি মুসলেকার বিষয়টি বলেছেন যে তিনি তার জিম্মায় এই 43 জনকে নিয়েছেন এবং তিনি যদি কোনো সাজা দেওয়ার প্রয়োজন হয় এবং তাদেরকে সতর্ক করে দেওয়া প্রয়োজন সেটি সুপ্রিম কোর্ট বার থেকে করা হবে, যেহেতু এই ক্লার্করা আইনজীবীদের সহকারী এবং তদবিরকারকরা কারো না কারো পক্ষ থেকে এসেছেন, এ কারণেই শুধুমাত্র এই বিষয়টিতে তিনি জিম্মায় নিয়েছেন। মাসুদ, যেসব আইনজীবীর সহকারীরা এসব তদবির বাজে জড়িত, ওইসব আইনজীবীরা তাদের সহকারী সম্পর্কে কিছু বলেছেন কি? আসলে এই বিষয়টি সুপ্রিম কোর্টে ওপেন সিক্রেট। আমরা দেশের সর্বোচ্চ আদালতের কথা বলি, আমরা যারা সংবাদ কভার করি আমরা প্রতিনিয়তই কিন্তু এই অনিয়মের ঘটনাগুলো আমরা জানি, কিন্তু এই বিষয়গুলো তারা এত ক্ষমতাবান যে কিছু কিছু জায়গায় বিশেষ করে বেঞ্চ অফিসার এবং কিছু কিছু সময় সেকশনের লোকজন যে তাদের বিরুদ্ধে নিউজ করার একরকম বাধ্যবাধকতা রয়েছে এবং নিউজ করলেও সেটি আসলে অন্য পর্যায়ে গিয়ে সেটি নিউজটি আর হয় না। এর কারণ হলো এর সাথে সুপ্রিম কোর্টের ভাবমূর্তি জড়িত, এর সাথে সুপ্রিম কোর্ট বিচার বিভাগের ভাবমূর্তি জড়িত, নানা কারণে এই নিউজগুলো শেষ পর্যন্ত হয় না এবং ওখানে যে অবৈধ লেনদেন হয়, অর্থের লেনদেন হয়, এটি সুপ্রিম কোর্টে একটি ওপেন সিক্রেট, সবাই জানে এই বিষয়টি, বিচারপতিগণ জানেন, আইনজীবীগণ জানেন, যারা বেঞ্চ অফিসার আছে তারা জানেন, কিন্তু এটি কোনোভাবেই সুপ্রিম কোর্ট কখনোই রুখতে পারেনি। মাসুদ, বুঝতে পেরেছি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সুপ্রিম কোর্টে বিচারপতি ইমান আলীর অভিযান নিয়ে জানাচ্ছিলেন আমাদের সিনিয়র রিপোর্টার মাসুদুর রহমান। অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খান হত্যা মামলায় গণশুনানিতে 9 জনের সাক্ষ্য নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। প্রতিবেদন জমা হবে আগামী 23 আগস্টের মধ্যে। শামলাপুর ঘটনাস্থলের অদূরে রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জ কার্যালয়ে এই কার্যক্রম চলে। সেখানে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য শোনেন কর্মকর্তারা। তবে এর আগে নিবন্ধন করতে হয়েছে প্রত্যক্ষদর্শীদের। টেকনাফে ভারী বৃষ্টিপাত হওয়ায় কিছুটা দেরিতে শুরু হয় গণশুনানি। তদন্ত কমিটির প্রধান জানিয়েছেন সবকিছু বিচার বিশ্লেষণ করে প্রতিবেদন দেওয়া হবে। তদন্ত কমিটির গণশুনানি নিয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সাথে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন হিরণ খান। হিরণ খান, সকাল 10:30 থেকে তো গণশুনানি শুরু হয়েছিল, তো এই তদন্ত কমিটিতে কারা কারা ছিল, কাদেরকে মূলত এই গণশুনানিতে ডাকা হয়েছে এবং তারা কি কি বলেছেন সে ব্যাপারে তদন্ত কমিটি কিছু জানিয়েছে কিনা? যদিও 23 আগস্টের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হবে, এবং এখন সেখানকার কি অবস্থা আমাদের জানাবেন। শাহনাজ, আপনি জানেন যে ঘটনা যেদিন ঘটে তার 3 দিন পর অর্থাৎ 3 আগস্ট এই তদন্ত কমিটি গঠন করা হয়, 4 সদস্য তদন্ত কমিটি। এই তদন্ত কমিটি 7 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীতে আসলে তারা 23 তারিখ পর্যন্ত, আগস্টের 23 তারিখ পর্যন্ত তারা বাড়িয়ে নেন সময়, এবং এর মধ্যে কিন্তু তারা বিভিন্ন মানুষের সাথে কথা বলেছেন, যে সিনহার ময়নাতদন্তকারী যে কর্মকর্তা রয়েছেন তার সাথে কথা বলেছেন। ঘটনাস্থলে আপনি জানেন যে এপিবিএন এর সদস্যরা ছিলেন, পুলিশ সদস্যরা, তাদের সাথে কথা বলেছেন, ঘটনাস্থলের আশপাশের মানুষের সাথে কথা বলেছেন, এবং কথা বলার পরে তারা আজকে 16 তারিখ তারা ঘোষণা দেন যে গণশুনানির সকাল 10টার সময় আসলে এই গণশুনানি হওয়ার কথা ছিল, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে 10:30টার সময় তদন্তকারী কর্মকর্তা যে 4 জন ছিলেন তারা এসেছিলেন এবং 11টা নাগাদ আসলে শুনানির কার্যক্রম শুরু হয়। এবং 11টার দিকে আমরা যারা দেখেছি, যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা এসেছিলেন এবং তাদের মধ্যে থেকে মোট 11 জনকে নিবন্ধন করা হয় এবং নিবন্ধন করার শেষে তাদেরকে একটি কক্ষে নিয়ে যাওয়া হয়। সেই কক্ষে যে 4 জন কর্মকর্তা রয়েছে সেই 4 জন কর্মকর্তা তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন, তাদের যে বক্তব্যগুলো সেই বক্তব্যগুলো রেকর্ড করেন এবং
আমরা জিজ্ঞাসা করতে চেয়েছিলাম যে গণশুনানির ক্ষেত্রে সাধারণত এমন পরিস্থিতি দেখা যায় না যে একটি কক্ষের মধ্যে নিয়ে সাক্ষীদের জিজ্ঞাসা করা, তবে তারা যেটা বললেন যে সাক্ষীদের নিরাপত্তার স্বার্থে তারা কিন্তু এই শুনানিতে কিছুটা গোপনীয়তা রেখেছেন এবং শুনানি শেষে কিন্তু আমরা গণমাধ্যম কর্মীরাও সাক্ষীদের সাথে কথা বলতে পারিনি। তবে তদন্তকারী কর্মকর্তারা যার যে প্রধান তিনি এসেছিলেন, সংবাদ সম্মেলন করেছেন, সাংবাদিকদের সাথে কথা বলেছেন, তিনি যেটা জানিয়েছেন যে এই পর্যন্ত তারা 60 জনের উপরে মানুষের সাথে আসলে কথা বলেছেন এবং এই 60 জনের উপরে মানুষের সাথে কথা বলতে তাদের কোনো রকম কোনো বাধার সম্মুখীন হননি। বিভিন্ন সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েছিলেন তারা, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল যে আসলে এই বিভিন্ন সংস্থা থেকে আপনারা কোনো সহযোগিতা পাচ্ছেন কিনা। আর তদন্তকারী কর্মকর্তা কিন্তু বলেছেন যে সব ধরনের সহযোগিতা পাচ্ছেন তারা, তদন্ত ক্ষেত্রে যে সব দরকার সেই সব ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা পাচ্ছেন। এবং আপনি জানেন যে এই তদন্তকারী দল প্রথমত ঘটনার উৎস, ঘটনার কারণ এবং এই ঘটনার পরবর্তীকালে যাতে আর এর পুনরাবৃত্তি না ঘটে সেই বিষয়ে কিন্তু আসলে তদন্ত রিপোর্ট দিবেন। জানেন যে বিভিন্ন গণমাধ্যম সহ বিভিন্ন জায়গায় এই মেরিন ড্রাইভের যে বিষয়টি সেই বিষয়টি উঠে এসেছে। এই মেরিন ড্রাইভের পিছনের যে ঘটনাটি, কক্সবাজারের যে ইয়াবা সংশ্লিষ্টতা রয়েছে সেই বিষয়গুলো আমরা সাধারণ মানুষ যেটা মনে করছেন এই তদন্ত রিপোর্টে মূলত উঠে আসবে। তবে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে এই তদন্ত রিপোর্ট আসলে মূল যে রিপোর্টটি রয়েছে মামলার যে তদন্ত রিপোর্ট সেই রিপোর্টে কোনো প্রভাব ফেলবে কিনা। তিনি কিন্তু আসলে জানিয়েছেন যে যদি তদন্তকারী কর্মকর্তা মনে করেন যে এই তদন্ত রিপোর্টটি তার তদন্তের জন্য উপযোগী তখন সে আসলে এই তদন্ত রিপোর্টটি গ্রহণ করবেন। এবং আমরা জানতে চেয়েছিলাম যে এই তদন্ত রিপোর্ট কবে কখন জমা দেওয়া হবে। তিনি কিন্তু আসলে জানিয়েছেন যে এই তদন্ত রিপোর্ট আগামী 23 তারিখের মধ্যে যে কোনো সময় আসলে তারা তদন্ত রিপোর্ট জমা দেবেন। তবে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে 11 জনকে আজকে সাক্ষ্য গ্রহণ করেছেন তদন্তকারী কর্মকর্তারা, তারা কিন্তু ওই দিনে ওই জায়গাটিতে উপস্থিত ছিলেন। তার মানে 31 তারিখ সিনা যেদিন হত্যা হয়েছে সেদিন তার আশেপাশে অবস্থান করছিলেন এবং সিফাদের একটি বক্তব্যে স্পষ্ট জানা গেছে যে তারা যখন ওই চেকপোস্টে ছিলেন তার পিছনে আরো 2টি গাড়ি ছিল, সেই গাড়ির ড্রাইভারকে তারা জিজ্ঞাসাবাদ করেছেন এবং পাশের যে মসজিদ রয়েছে সেই মসজিদের যে ইমাম রয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করেছেন। মোট বলা যেতে পারে ওই সময় যে বাজার এবং পাশেই একটি বাজার রয়েছে সেই বাজারে ওখানে অনেকেই দাঁড়িয়েছিলেন ঘটনার সময়, গুলির শব্দ শুনে অনেকে দৌড়ে ছুটে এসেছিলেন, তাদেরও আসলে জিজ্ঞাসাবাদ করেছেন। মোট 11 জনকে যাদের সাক্ষ্য গ্রহণ সম্ভব এবং যাদের সাক্ষ্য গ্রহণ আসলেই ওখানে জরুরি তাদের সাক্ষী কিন্তু তারা গ্রহণ করেছেন। এই ছিল এখান থেকে আসলে সর্বশেষ তথ্য। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি, তদন্তকারী কর্মকর্তারা বলছেন প্রয়োজনে তারা আসামির সাথেও কথা বলবেন এবং সিনার সাথে যে সিফাত ছিলেন সহযোগী তার সাথেও কথা বলবেন। হিরণ খান, আপনাকে ধন্যবাদ। মেজর সিনহা রাশেদ হত্যা মামলায় গণশুনানি নিয়ে জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার হিরণ খান। নিউজ বিস 24 এ পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরেই। আবার আমন্ত্রণ নিউজ বিস 24 এ। কক্সবাজার সমুদ্র সৈকতে যেতে আর মানা নেই, তবে মানতে হবে স্বাস্থ্যবিধি সহ 65টি নির্দেশনা। করোনায় প্রায় 5 মাস বন্ধ থাকার পর কাল চালু হচ্ছে বিশ্বের সবচেয়ে দীর্ঘ এই সমুদ্র সৈকত। খুলছে সব হোটেল মোটেল, আপাতত খুলবে পৌর এলাকার পর্যটন কেন্দ্র, পাশাপাশি সচল হচ্ছে বান্দরবানের পর্যটন খাত। পরিস্থিতি স্বাভাবিক হলে চলতি মাসের শেষ দিকে সবকিছু খুলে দেওয়া হতে পারে। করোনা পরিস্থিতি, তাই মধ্য মার্চ থেকে এভাবে জনশূন্য হয়ে পড়ে কক্সবাজারের সবকটি পর্যটন স্পট। তবে আবার ফিরছে প্রাণচাঞ্চল্য। সোমবার থেকে খুলে দেওয়া হচ্ছে কক্সবাজারের হোটেল মোটেল, কটেজ এবং রেস্টুরেন্ট সহ পর্যটন এলাকার বিনোদন কেন্দ্রগুলো। প্রথম পর্যায়ে শুধু পৌর এলাকার পর্যটন প্রতিষ্ঠানগুলো খোলার অনুমতি দিয়েছে প্রশাসন। স্বাস্থ্যবিধি মানতে দেওয়া হয়েছে 65টি নির্দেশনা। পর্যটনের সাথে জড়িত যারা সমিতিগুলো আছে তাদের সভাপতি, সাধারণ সম্পাদকদের নিয়ে আমরা ভার্চুয়াল সভা করেছি, সেখানে তাদেরকে এটা ব্রিফ করেছি যে 17 তারিখে আমাদের স্বাস্থ্যবিধি মেনেই করতে হবে এবং সেটা যদি কেউ না করে তাহলে কিন্তু আমাদের এই পর্যটন যে তারা যে ব্যবসায় যে মানবে না তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কক্সবাজারে হোটেল মোটেল 4 শতাধিক, পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কয়েক হাজার। দীর্ঘ স্থবিরতার পর খোলার সিদ্ধান্তে তাই স্বস্তি পুরো খাতে। 17 তারিখ যদি ওপেন করে দেয় তাহলে পর্যটক আসলে আমরা ক্ষতি পুষে আসবে, এটা আমরা আশাবাদী। পর্যটন সংশ্লিষ্ট
সকলের মুখে একটু হলেও হাসি ফুটেছে। জেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুসারে আমাদের সবগুলি হোটেলই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। সচল হচ্ছে বান্দরবানের পর্যটন কেন্দ্রগুলো। তাই শনিবার বিভিন্ন স্পট পরিদর্শন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর। জেলা প্রশাসক জানান, সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষ দিকে খুলে দেয়া হতে পারে এসব স্থাপনা। বান্দরবানের যে পর্যটন কেন্দ্রগুলো সেগুলো এখনো বন্ধ রয়েছে। আমরা এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করিনি কবে নাগাদ এগুলো খুলব। তবে আমাদের চিন্তা ভাবনা আছে যে আগস্ট মাসের শেষের দিকে খোলা যায় কিনা সে নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করছি। একই চিন্তা ভাবনা চলছে রাঙ্গামাটি ও খাগড়াছড়িতেও। 5 মাস ধরে বন্ধ এসব জেলার পর্যটন কেন্দ্রগুলো। জুবাইর মঞ্জুর, চ্যানেল 24। এ বিষয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন আব্দুল কাদের মিশু, পরিচালক ওশান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট। জনাব আব্দুল কাদের মিশু, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আগামীকাল থেকে মানে 17 আগস্ট থেকে অফিসিয়ালি পর্যটন খাত সংশ্লিষ্ট সবকিছু খুলে দেওয়া হচ্ছে এবং দেশের করোনা সংক্রমণ কিন্তু এখনো রয়ে গেছে। তো এতে করে অবশ্যই কিন্তু সংক্রমণ বাড়ার সম্ভাবনা রয়ে গেছে, আপনি জানেন, আমিও জানি। তো আপনারা স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে কতটা সচেতন থাকবেন বা কোন কোন বিষয়গুলো এর মধ্যে নিয়ে আসবেন? জি ধন্যবাদ। এটা অবশ্যই খুশির খবর, বাট অ্যাট দ্য সেম টাইম এটা একটা অ্যালার্মিং নিউজও আমাদের সবার জন্য যে 17 তারিখ ওপেন হচ্ছে এবং ইনফেকশনটা বাড়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। সো এই ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল পার্সোনাল অ্যাওয়ারনেসটা। যারা আমাদের ট্যুরিস্টরা আসবেন কক্সবাজারে, they should be really very much aware about this corona infection and all this COVID protocols. যেমন প্রপারলি হাত ধোয়ার যে ব্যাপারটা থাকে, যেই এস্টাবলিশমেন্টে তিনি ঢুকবেন প্রপার ডিসইনফেক্ট করে ঢুকবেন, মাস্ক, স্পেশালি মাস্ক ইউজ করাটা হোয়ার এভার দে গো, কক্সবাজার শহরের বিচ হোক বা মার্কেট হোক বা ইভেন ভিড়টা অ্যাভয়েড করে চলা, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। আর হোটেলদের জন্য, হোটেলরা বিশেষ করে তারকা হোটেল যারা আছে তারা সবাই কম বেশি অলরেডি প্রিপেয়ার্ড আছে মোরলেস যে স্বাস্থ্যবিধি যেগুলো আমরা কমন ভাবে মেনে চলি, মাস্ক দেওয়ার ব্যাপারটা, তারপর রুমে হ্যান্ড স্যানিটাইজার অ্যারেঞ্জমেন্ট রাখা, লবিতে স্যানিটাইজার অ্যারেঞ্জমেন্ট রাখা, অল দিস থিংস অলরেডি বিন টেকেন কেয়ার। সো উই হোপ যে হোটেল কর্তৃপক্ষ এবং স্পেশালি ট্যুরিস্ট আমি বলবো, যদি আমরা দুপক্ষকে একটু সহায়তা করি তাহলে করোনাকে লিমিটেড রেখে বা করোনা সংক্রমণটাকে বাড়তে না দিয়ে আমরা পর্যটনমুখী ব্যবসাটাকে আবার চাঙ্গা করতে পারবো ইনশাল্লাহ। আমরা প্রতিবেদনে যেমনটি দেখলাম যে মানতে হবে স্বাস্থ্যবিধি সহ 65টি নির্দেশনা। এই নির্দেশনা কি স্বাস্থ্য মন্ত্রণালয় বা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে নাকি এই নির্দেশনাগুলো আপনাদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে? এই নির্দেশনার ব্যাপারটা হচ্ছে এটা পর্যটন মন্ত্রণালয় থেকে কিছু এসেছে, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য বিভাগ থেকে যেটা সেটা এসেছে। এছাড়াও আমাদের যে ডিসি, লোকাল ডিসি অফিস, কক্সবাজার ডিসি অফিস, ওনারা আমাদের প্রত্যেকটা স্টেক হোল্ডারদের সাথেই সময় সময় বসেছেন যে কতটুকুন আমরা পারছি, কতটুকুন আমরা না পারছি সবকিছু নিয়ে। এবং এটা অনেকটা বলা যায় যে স্বাস্থ্য মন্ত্রণালয় পর্যটনের যেই বিধিমালাগুলো দেওয়া আছে সেটার সাথে উপরন্তু এডিশনাল অ্যাড হিসেবে how the hotels or how the পর্যটন area should move ওভাবে করে তৈরি করা। জনাব মিশু, মধ্য মার্চ থেকে পর্যটন খাত বন্ধ আছে এবং প্রায় 5 মাস ধরে কিন্তু এই খাত সংশ্লিষ্ট সবাই ঘরে বসে আছে। তো এই 5 মাসে আপনাদের ক্ষতি পরিমাণটা কি পরিমাণ দাঁড়িয়েছে জানাবেন, পাশাপাশি এই ক্ষতি মোকাবেলায় আপনারা কি কি ধরনের ব্যবস্থা নেবেন বা সরকারের কাছ থেকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা চান কিনা এবং সেটির ধরন কেমন যদি জানাতেন। ক্ষতি অবর্ণনীয়, কারণ প্রতিটা বড় হোটেল যারা আছে তাদের কখনোই কোটি টাকার নিচে এক্সপেন্ডিচার থাকে না। তারপর ছোট ছোট যারা আছে অনেকেই এখানে লোন নিয়ে বিজনেস অপারেট করছেন মৌসুমি অথবা কখনো কখনো পূর্ণ মানে ইয়ারলি বেসিসে। কেউ কেউ বিল্ডিং ভাড়া নিয়ে করছেন, তাদের কিন্তু ভাড়াটা কম বেশি গুনতে হয়েছে। রেস্টুরেন্টগুলো হয়তো বন্ধ ছিল কিন্তু ভাড়া বিল্ডিংয়েই তাদের রেস্টুরেন্ট ছিল। তারপর কর্মচারীদের স্যালারির যে ব্যাপারটা, অনেকেই স্যালারি পুরোপুরি হয়তো দিতে পারেননি, কেউ কেউ হয়তো দিয়েছেন, কিন্তু তারপরও আমরা যারা পর্যটনমুখী ব্যবসায়ী আমরা নিজেদেরকে মনে করি অনেকটা যে আমরা দিনে এনে
মানে দিনে কামাই করে আমরা পরদিন সেটা এক্সপেন্ড করি, সেই হিসেবে ক্ষতিটা অবর্ণনীয়, অনেক বড় একটা ফিগার। আর ক্ষতি আমরা কিভাবে রিকভারি করব, এটা আসলে আমরা প্রণোদনার জন্য অ্যাপ্লাই করেছি। আমার যতদূর জানা এই পর্যন্ত যে অনেকগুলো হোটেলই প্রণোদনার জন্য অ্যাপ্লাই করেছে, যেটা আন্ডার প্রসেসিং। উই হোপ যে সেটা যদি যত তাড়াতাড়ি সম্ভব হয়ে যায়, তাহলে ক্ষতি পুষিয়ে আনার ক্ষেত্রে একটা অন্তত পার্শিয়াল হেল্প আমাদের জন্য হবে। আর এই সময়ে ক্ষতি পোষানোটা, এটা আসলে খুব সহজে ক্ষতি পোষানো সম্ভব না, এটা সময় সাপেক্ষ ব্যাপার। আপনাকে আরেকটি প্রশ্ন করতে যাচ্ছি, এই করোনাকালে কিন্তু পর্যটক সহজে ঘুরতে যেতে বা বাইরে যেতে যাবে না, তো তাদের পর্যটক টানার জন্য আপনারা বিশেষ কোনো প্যাকেজ ঘোষণা করবেন কিনা, বা পর্যটন টানতে আপনারা কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছেন কিনা পর্যটক টানতে? নাইস কোশ্চেন। আমরা প্রত্যেকটা হোটেলে কম বেশি কক্সবাজারের পর্যটকদের টানার জন্য, দ্যাট মিনস ইনভাইট করার জন্য কিংবা এনকারেজ করার জন্য কিছু প্যাকেজ অলরেডি লঞ্চ করেছে, এবং মোস্ট অফ দিস প্যাকেজেস আর লাইক কাইন্ড অফ অ্যান অল ইনক্লুসিভ প্যাকেজ, এবং অন্যান্য সময়ের চাইতে অনেক রিজনেবলি কম রেটে। হোটেল যারাই আছে এখানে কক্সবাজারে, আমরা সবাই আসলে যেভাবে ভাবছি, ব্যবসাটা না করে মানুষ দীর্ঘ লকডাউন থেকে সুস্থভাবে একটু আসবে, হাফ ছেড়ে বেঁচে আবার সুস্থভাবে ব্যাক করবে। আর এর বিনিময়ে হয়তো শেষ পর্যন্ত আমাদের কর্মচারীরা যারা আছেন তাদের অন্তত এই যে দিনটা, খারাপ দিনটা গেল, সেটা একটু রিকভারি হবে। এটাই আমাদের আলটিমেটলি এই মুহূর্তে প্ল্যান। বুঝতে পেরেছি, করোনাকালে আপনার খরচ কমানোর বিষয়ে কিছুটা নজর দিবেন। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আব্দুল কাদের মিশু কথা বলছিলাম, পরিচালক, ওশান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট। গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার চুরির রহস্যের জট খুলেনি এখনো। পুলিশ সুপার বলছেন জড়িত কেউ ছাড় পাবে না। আর ভারপ্রাপ্ত উপাচার্য বলছেন একসাথে 20 জন নিরাপত্তা কর্মী অনুপস্থিতির বিষয়টি পরিকল্পিত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও নিরাপত্তা কর্মীদের দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে ছুটি নিয়েছেন তারা। মিসবা আমিনের ক্যামেরায় রাজীব আহমেদ রাজুর রিপোর্ট। সবাই বলতেছে আমরা ডিউটি করবো না, একটা দরখাস্ত দিছি, তোরাও ডিউটি করতে পারবি না, তোরাও চলে যা। কেন যাবো, ডিউটি করবো। সহকর্মীদের চাপ থাকলেও সার্বিক নিরাপত্তার বিষয়টি ভেবেই ঈদের ছুটি তালিকায় নাম লেখাননি গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মী আবু বক্কর। তার মতো ছুটি নিতে রাজি ছিলেন না আরও 6 জন। কিন্তু যেই 20 জন নিরাপত্তা রক্ষী ছুটিতে যান, তাদের দাবি 24 জুলাই ঈদের ছুটি ঘোষণার পরই তারা এমন সিদ্ধান্ত নেন। যে ডিউটি করবে করে যাবে, সমস্যা নাই, ঠিক আছে। আমরা সেই কারণে আমরা ডিউটি চালাই গেছি মাননীয় ভাইস চ্যান্সেলর স্যারের কথায়। কিন্তু এ ছুটির মাঝেই চুরি হয়ে যায় বিশ্ববিদ্যালয়ের 49টি কম্পিউটার। ফলে নতুন করে আলোচনায় আসে নিরাপত্তা রক্ষীদের ছুটির বিষয়টি। জানিয়ে রয়েছে দ্বিধাবিভক্তি, আছে বেশ কিছু প্রশ্ন। বিগত দিনে আমরা যখন ছুটি কাটাইছি, দীর্ঘদিন আমরা মৌখিকভাবে অনেক ছুটি কাটাইছি, এবং এই ছুটিতেও যে কয়েকজন ডিউটি করা অবস্থায় মৌখিকভাবে ছুটি কাটাইছে তার প্রুফও আমার কাছে আছে। আমাদের সামনে বিসি স্যার বলছে যে ঈদের ছুটি কাটাবা, তোমরা ছুটি কাটাও, ঠিক আছে, আমি অন্য লোকদের ডিউটি করাবো। পানি সবসময় নিচের দিক গড়ে, এটা আপনি জানেন। উপর মহলের লোক বাঁচার জন্য আমার স্টাফগুলোর সর্বোচ্চ ফাঁসানোর জন্য চেষ্টা করতেছে। যদিও চুরির বিষয়টি পরিকল্পিত কিনা বা এর মূল হোতা কারা তা খতিয়ে দেখার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য। তাদের সংঘবদ্ধ কোনো উদ্দেশ্য আছে কিনা বা কি উদ্দেশ্যে তারা এই হঠাৎ করে কোনো রকম নোটিশ ছাড়াই কাজে আসলো না, এই বিষয়টা খতিয়ে দেখার জন্য আমরা 7 সদস্যের তদন্ত কমিটি করছি। শুরুতে পুলিশ কোনো কথা না বললেও পরে জানায় জড়িতদের বেশিরভাগ আইনের আওতায় এসেছে, কাউকে ছাড় দেওয়া হবে না। যারাই জড়িত হবে, আমি আপনাদের এতটুকু আশ্বস্ত করতেছি যে একজনও ছাড় পাবে না, সে যে লেভেলের যেই হোক না কেন। এর মধ্যে চুরির 34টি কম্পিউটার উদ্ধার হয়েছে। রাজীব আহমেদ রাজু, চ্যানেল 24, গোপালগঞ্জ। এ বিষয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সাথে গোপালগঞ্জ থেকে যুক্ত হয়েছেন রাজীব আহমেদ রাজু। রাজীব আহমেদ রাজু, 2017 থেকে 2020 এই সময়টার মধ্যে কিন্তু 4 বার প্রায় 200 কম্পিউটার চুরি হয়েছে, এবং লাস্টবার যেটি চুরি হয়েছে। চ্যানেল 24, গোপালগঞ্জ। এ বিষয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সাথে গোপালগঞ্জ থেকে যুক্ত হয়েছেন রাজীব আহমেদ রাজু। রাজীব আহমেদ রাজু, 2017 থেকে 2020 এই সময়টার মধ্যে কিন্তু 4 বার প্রায় 200 কম্পিউটার চুরি হয়েছে, এবং লাস্টবার যেটি চুরি হয়েছে 49টি কম্পিউটার চুরি হয়েছে। তো এই চুরির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি বলছে, পুলিশ প্রশাসন কি বলছে, কেন কারা চুরিতে জড়িত তাদেরকে ধরা যাচ্ছে না?
যে কয়েকটা চুরি হয়েছে সেই চুরিতে কিন্তু এখন পর্যন্ত যেগুলো পদ্ধতি ধরেই কিন্তু 100 শতাধিক কম্পিউটার কিন্তু পাওয়া গিয়েছে। তো তার মধ্যে এবারই প্রথম যে 49টি কম্পিউটার চুরি হয়েছে, তার মধ্যে এবারই প্রথম কিন্তু 34টি কম্পিউটার উদ্ধারের ঘটনা ঘটেছে। এর পূর্বে যে চুরিগুলো হয়েছে সেখান থেকে কিন্তু উদ্ধারের কোনো নজির নেই বা কাউকে শাস্তির আওতায় আনার মতো নজিরও নেই। কিন্তু এর আগের সময় কিন্তু 2বার সিসিটিভি ফুটেজ পেয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, কিন্তু আমরা যতদূর জেনেছি যে পুলিশ প্রশাসনকে কিন্তু তদন্তে সেইভাবে সহায়তা করেনি বা কাউকে জিজ্ঞাসাবাদও করতে দেয়নি। এর কারণ হিসেবে যিনি উপাচার্য ছিলেন খন্দকার নাসিরউদ্দিন, আপনি জানেন যে তিনি বিশ্ববিদ্যালয় আন্দোলনের সময় নানা অনিয়ম অভিযোগে কিন্তু তারা পদত্যাগ করতে বাধ্য হন তিনি। তো সেই সময়কার ঘটনাগুলো আসলে তিনি তদন্তে সহায়তা না করার কারণেই কিন্তু এর পুনরাবৃত্তি হয়ে এবার ঈদের ছুটিতে 49টি কম্পিউটার চুরির ঘটনা ঘটেছে। তো এরপরে এটা মামলা হয় গত 10 তারিখে। মামলা হলে পুলিশ কিন্তু কোনো ক্লু ছাড়াই তদন্ত শুরু করে এবং তারা প্রথম থেকে কোনো বক্তব্য দিচ্ছিল না, গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলছিল না এই বিষয়ে। তারা তদন্ত করেছে এবং প্রথমে ঢাকা থেকে তারা কম্পিউটার উদ্ধার করে 34টি একটি হোটেল থেকে, এবং সেখানে হোটেলের একজন মালিক এবং কর্মচারীকে কিন্তু পুলিশ আটক করতে সক্ষম হয়। এবং তার পরবর্তীতে তাদের যা তথ্যের ভিত্তিতে কিন্তু গোপালগঞ্জ থেকে আরো 5 জনকে আটক করে এবং তাদের জিজ্ঞাসাবাদ শেষ করে কিন্তু তারা তাদের কারাগারে পাঠিয়েছে পুলিশ। তো পুলিশ আজকে সংবাদ সম্মেলন করেছিল এই বিষয়ে, আমাদের দেখে জানিয়েছে যে এই চুরির ঘটনায় মাঠে যারা কাজ করেছে তাদেরকে কিন্তু তারা ইতিমধ্যে ধরে ফেলেছে, কিন্তু যারা নির্দেশদাতা বা মাস্টার মাইন্ড তাদের নাম পরিচয় কিন্তু তাদের হাতে এসেছে। তো বিষয়টি যেহেতু স্পষ্টকাতর, তারা বিষয়টি নিয়ে খবর নিচ্ছে, তদন্ত করছে। পুলিশ আশ্বস্ত করেছে গণমাধ্যম কর্মীদের যে যারা মাস্টার মাইন্ড এবং এর নির্দেশদাতা বিশ্ববিদ্যালয়ে যারা জড়িত আছে এই ঘটনায় তাদের কিন্তু ছাড় দেওয়া হবে না, এই বিষয়টি কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। আর একটি নাম বারবার আসছে, ঢাকায় যখন কম্পিউটার উদ্ধার হয় তখন পলাশ শরীফ নামে গোপালগঞ্জের স্থানীয় যুবলীগ নেতার নাম কিন্তু এসেছে। আমরা গত 14 তারিখ তার ইন্টারভিউ করি এবং সেটা আমাদের কাছে দাবি করেছে যে কোনোভাবে এই বিষয়টির সঙ্গে জড়িত না, যদিও পুলিশের পক্ষ থেকে আজও কিন্তু তার বিষয়টি সরাসরি পরিষ্কার করা হয়নি যে আসলে তার বিষয়ে পুলিশের ভূমিকাকে তিনি কতটা জড়িত কি জড়িত না। তো এটা নিয়ে কিন্তু সারাদিন আমাদের বিক্ষোভ প্রচার হয়েছে। তো পুলিশ রাজু, আপনাকে ধন্যবাদ। গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার চুরি নিয়ে জানাচ্ছিলেন রাজীব আহমেদ রাজু। নিউজ বিএস 24 এরপর জানিয়েছে আরেকটি বিরতি, ফিরছি একটু পরেই। Stiltech, it's all about stainless style. Children, class শেষ। কাল মিস এক মিনিট, সবাই রেডি, গো। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। সবচেয়ে বিস্তৃত 4.5G ভিডিও স্ট্রং নেটওয়ার্কে শেয়ারিং এর নতুন এক্সপেরিয়েন্স রবি। ব্যানানা, ভ্যানিলা ও চকলেটের 3টি ভিন্ন ফ্লেভারে ওয়ান্ডারলেয়ার কেক, তুলতুলে মিষ্টি। হারিয়ে যাও এক মখমলি অনুভবে তিব্বত লাক্সারি সোপের সাথে, আর সৌন্দর্যের সাথে সাথে পাও যে কোনো ভাইরাসের থেকে সুরক্ষা। তিব্বত লাক্সারি সোপ, থাকো অন্তর থেকে সুন্দর, বাহির থেকে সুরক্ষিত। অধিক লুমিনের ক্লিক এলইডি বাল্ব অন্যান্য বাল্বের চেয়ে দেয় বেশি আলো আর উজ্জ্বল থাকে দীর্ঘদিন। সবচেয়ে বেশি ভালো ক্লিক এলইডির আলো। বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস এবং রিব থিকনেস বেশি থাকায় টিকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। ওনাদের আর দোষ কি বলুন? আরএফএল পপুলার ডোরের নজর কাড়া ডিজাইন দেখে সবার চোখে তো ঘোর লাগবেই। পপুলার ডোর, চোখে লাগে ঘোর। অধিক লুমিনের ক্লিক এলইডি বাল্ব অন্যান্য বাল্বের চেয়ে দেয় বেশি আলো আর উজ্জ্বল থাকে দীর্ঘদিন। সবচেয়ে বেশি ভালো ক্লিক এলইডির আলো। দেখো সব নতুন করে, ভাবো ফ্রেশ, ভাবো ফ্রেশ 7 আপ। ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি আর আড্ডাতে, চিকেন কাবাব আর টিক্কাতে জমে
তার সাথে খাওয়ার মজা জমবে। আজ তুমি থাকো না। এমন সুযোগ কি বারবার আসে? তাই শুধু ফার্স্ট না লিখে স্পষ্ট লেখো প্রতিটি অক্ষর। গুড লাক বলবেন, ক্রিয়েটিং সাকসেস। বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস এবং রিপ থিকনেস বেশি থাকায় টিকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। অধিক লুমিনের ক্লিক এলইডি বাল্ব অন্যান্য বাল্বের চেয়ে দেয় বেশি আলো আর উজ্জ্বল থাকে দীর্ঘদিন। সবচেয়ে বেশি ভালো ক্লিক এলইডির আলো। ভিশন স্মার্ট ওয়াইফাই এসি যা লং ডিস্টেন্স থেকেই কন্ট্রোল করা যায়। এর গোল্ডেন ফিন ও 3D এয়ার ফ্লো সিস্টেম ঘরকে মুহূর্তেই করে ঠান্ডা। ইনভার্টার কম্প্রেসরে পাচ্ছেন 10 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। সাথে থাকছে ওয়ারেন্টি রেজিস্ট্রেশনে 1 লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার। হারিয়ে যাও এক মখমলি অনুভবে তিব্বত লাক্সারি সোপের সাথে, আর সৌন্দর্যের সাথে সাথে পাও যে কোনো ভাইরাসের থেকে সুরক্ষা। তিব্বত লাক্সারি সোপ, থাকো অন্তর থেকে সুন্দর, বাহির থেকে সুরক্ষিত। আবার আমন্ত্রণ নিউজ বিস 24-এ। গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন 32 জন, যার শনাক্ত বিবেচনায় 1.32%। ফলে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন 3657 জন। এর মধ্যে পুরুষ 25 জন এবং নারী 7 জন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় 24 ঘন্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন 2024 জন, যার শনাক্ত বিবেচনায় 20.20%। ফলে এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন 2,76,549 জন, আর নতুন 1,315 জন সহ মোট সুস্থ হয়েছেন 1,58,950 জন। বিশ্বের করোনা পরিস্থিতি। বিশ্বজুড়ে মৃত্যু 7,69,652 জন, আক্রান্ত 2,13,77,000-এর বেশি, আর সুস্থ হয়েছেন 1,33,71,000 মানুষ। ব্রাজিলে একদিনে 41,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছেন এবং প্রাণহানি 709 জন। দেশটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে 1,07,000, আর মোট আক্রান্ত 33,17,000-এর বেশি। সাউথ কোরিয়াতে একদিনে সর্বোচ্চ 779 জন করোনায় আক্রান্ত হয়েছেন। ফ্রান্সে আবারও বেড়েছে করোনা শনাক্ত। একদিনে দেশটিতে করোনায় আক্রান্ত 3,000-এর বেশি মানুষ। আফ্রিকা অঞ্চলের সবচেয়ে বেশি 5,83,000 আক্রান্ত দক্ষিণ আফ্রিকাতে, প্রাণহানি 11,617 জন। এ বিষয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সাথে দক্ষিণ আফ্রিকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ হিমেল যুক্ত হচ্ছেন জোহানেসবার্গ থেকে। হিমেল, আফ্রিকা অঞ্চলের মধ্যে কিন্তু দক্ষিণ আফ্রিকাতে আক্রান্তের সংখ্যা বেশি, প্রায় 6 লাখের কাছাকাছি। তো দক্ষিণ আফ্রিকার কি অবস্থা করোনার, এবং কি পরিমাণ বাংলাদেশি সেখানে করোনাতে আক্রান্ত হয়েছেন, তাদের অবস্থাও জানাবেন। ধন্যবাদ আপনাকে শাহনাজ। ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকা 5,83,653 জন আক্রান্ত হয়েছে এবং বাড়ি ফিরেছেন 4,66,941 জন এবং মৃত্যুবরণ করেছেন 11,617 জন। এক্ষেত্রে আমি বাংলাদেশের কথা যদি বলি, প্রায় বাংলাদেশি 2,000-এর উপরে করোনা আক্রান্ত হয়েছে এবং 1500-র মতো বাংলাদেশি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং 26 বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন করোনা আক্রান্ত হয়ে। এদিকে WHO এদিকে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকাতে প্রায় স্বাস্থ্য অধিদপ্তর যে দক্ষিণ আফ্রিকাতে 80% সুস্থের হার আছে এবং 2% মৃত্যুর হার। এদিকে গতকাল 15 আগস্ট দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সাইরাল রামাফোসা ভাষণের মাধ্যমে লেভেল 3 থেকে 2-এ নিয়ে আসা হয়েছে এবং অনেক বাংলাদেশি এতে খুশি হয়েছেন, কারণ লেভেল 2 যখন 3-এ ছিলেন তখন বিশেষ করে দক্ষিণ আফ্রিকার তামাক জাতীয় পণ্য, বিশেষ করে সিগারেটের উপরে নিষেধাজ্ঞা ছিল, সেটি গতকাল তার ভাষণের মাধ্যমে নিষেধাজ্ঞাটি উঠিয়ে নিয়েছেন এবং এর মধ্যে স্বাস্থ্যবিধির কথা সরকার বারবার উল্লেখ করেছেন এবং সেটি যেন কঠোরভাবে এখানকার জনগণ এবং যারা অধিবাসী আছেন যেন মেনে চলেন। তার পাশাপাশি ইন্টারন্যাশনাল ফ্লাইটটিকে আপাততর জন্য বন্ধ করে রেখেছেন এবং অভ্যন্তরীণ ফ্লাইটগুলোকে চালু করে দিয়েছেন। তার পাশাপাশি জিমও চালু করা হয়েছে এখানকার সরকার এবং তার পাশাপাশি চালু করেছেন বিশেষ করে অ্যালকোহল, যেটির জন্য দক্ষিণ আফ্রিকার জনগণ আন্দোলন করেছিলেন এই করোনাকালীন। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশি যারা আছেন তাদের ব্যবসা বাণিজ্য এতটাই খারাপ গিয়েছে, শুধুমাত্র তামাক জাতীয়, বিশেষ করে এখানে যারা ব্যবসা করছেন প্রবাসী বাংলাদেশিরা, তারা কিন্তু সবচেয়ে বেশি গ্রোসারি বিজনেস করছেন। সেক্ষেত্রে সিগারেট
যখন বন্ধ হয়ে যায় বিক্রি, তখন তাদের ব্যবসা বাণিজ্য প্রচন্ড পরিমাণের মন্দায় গিয়েছে। গতকালকে তারা রাষ্ট্রপতি ভাষণের মাধ্যমে এই সিগারেটটিকে অনুমতি দিয়েছে, কিন্তু এই অনুমতির মধ্যে অনেকে ভেবেছেন সোমবার, কিন্তু তিনি ঘোষণা দিয়েছেন সোমবার মধ্যরাত্র থেকে, যেটা শুরু হবে 12টার পর থেকে মঙ্গলবারে শুরু হবে বিক্রি। অনেকেই উল্লাস হয়ে আজকে থেকে বিক্রি করে দিয়েছেন। সেক্ষেত্রে আমরা দেখেছি অনেক জায়গায় পুলিশ প্রশাসন তাদের এই তামাক জাতীয় পণ্যকে জব্দ করে তাদেরকে আইনের আওতা আনা হয়েছে। হিমেল, আমরা জানি যে দক্ষিণ আফ্রিকাতে সংক্রমণ বেড়ে যাচ্ছে, তো এই পরিস্থিতি নিয়ন্ত্রণে দক্ষিণ আফ্রিকার সরকার ঠিক কি ধরনের ব্যবস্থা নিচ্ছে? ধন্যবাদ আপনাকে। ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকা সংক্রমণের হার গত 3 থেকে 4 দিন অনেকটাই কম, কারণ এর আগে প্রায় 15,000, 16,000, 20,000 পর্যন্ত প্রতিদিন আক্রান্তের সংখ্যা হয়েছে, কিন্তু এর মধ্যে এখন নেমে এসেছে 2,000, 2,500-এর মধ্যে। ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকার সমস্ত স্বাস্থ্য ক্ষেত্রে বিশেষ করে সরকার এতটাই জোরদার পদক্ষেপ করেছেন যে যেখানে সংক্রমণের হার এতটাই কমে গিয়েছেন, যার কারণে লেভেল 3 থেকে 2-এ চলে আসা হয়েছে। হিমেল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী মোহাম্মদ হিমেল। 58তম জন্মবার্ষিকীতে প্রিয় অনুজ আয়ুব বাচ্চুকে স্মরণ করেছেন নকিব খান, আর বন্ধু সহকর্মী শাফিন আহমেদ জানিয়েছেন ভালোবাসা। স্মৃতিচারণে এই দুজন বলেন, শিল্পী তো বটেই, মানুষ হিসেবে অসাধারণ ছিলেন এবি। কথা সুরের বঞ্চনায় প্রজন্ম থেকে প্রজন্মের হৃদয়ে আয়ুব বাচ্চু বেঁচে থাকবে বলে বিশ্বাস তাদের। খোলা আকাশের নিচে জীবনের অনেক আয়োজন আমায় দেখেছে। আয়ুব বাচ্চুর আর এক জন্মবার্ষিকী এসে গেল। আমি এবং আমার মতো মিউজিক জগতের সকলেই তাকে খুব মিস করি। বাচ্চু আজকে আমাদের মাঝে নেই, কিন্তু তার কাজ, তার সৃষ্টি আমাদের মাঝে আছে। আমি তো প্রেমে পড়লি, প্রেম আমার উপরে পড়েছে, আমাকে ভেঙে চুড়ে চুড়ে ভেঙে গুঁড়ো গুঁড়ো। এলআরবির অনেক গান এবং বাচ্চুর একক সৃষ্টি অনেক গান, বাংলা গানের যে রক ধারাটা নতুনভাবে সৃষ্টি হয়েছে। তার প্রভাব খুব সুদূর প্রসারী ছিল, এটা আমরাও জানি, তার ভক্ত শ্রোতারা খুব ভালো করে জানেন। আমার মনে পড়ে আমাদের গল্প, আড্ডা এবং বিশেষ করে কোনো কনসার্টের পূর্বে ও পরে স্টেজের পিছনের গল্প এবং কোনো সময় গম্ভীর ভাব স্টেজে ওঠার আগে। পেশাগত প্রতিদ্বন্দ্বিতা থাকলেও সম্পর্কটা কিন্তু খুব ভালো, এবং বাচ্চু সবার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, বিশেষ করে সব ব্যান্ড মেম্বারদের সাথে। কখনো ভাবিনি আমি ব্যথা দিয়ে তুমি চলে যাবে। বাচ্চুর 58তম জন্মবার্ষিকীতে আমাদের শ্রদ্ধা রইল, দোয়া রইল। বাচ্চু, তুমি যেখানেই থাকো ভালো থেকো। চলে যায় যাবার আগে তার কি বলো ভালো লাগে, তার কি বলো। প্রয়াত এ শিল্পীর আরেক বন্ধু সহকর্মী কুমার বিশ্বজিৎ প্রিয় আয়ুব বাচ্চুর 58তম জন্মবার্ষিকীতে তিনি পাঠিয়েছেন শুভেচ্ছা বার্তা, সাথে গানের সুর। দেখে আসবো সেই ভিডিও বার্তাটি। আয়ুব বাচ্চু আমাদের সঙ্গীতের ভুবনে, তার কর্মে এবং সৃষ্টিতে একটি নক্ষত্রের নাম। একাধারে অসাধারণ গিটারিস্ট, সুরকার, কণ্ঠশিল্পী, সঙ্গীত পরিচালক এবং তুলনাহীন পারফর্মার। সঙ্গীত ছিল তার জীবনের ধ্যানে, জ্ঞানে, রক্ত, মজ্জায় এবং অস্তিত্বে। আমার দীর্ঘদিনের একজন পরম বন্ধু, সঙ্গীতের সহযাত্রী। তার জন্মদিনে আমার অন্তঃস্থল থেকে
তার প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। বন্ধু, যেখানেই থাকিস ভালো থাকিস। শেরপুরের ভিক্ষুক নাজিম উদ্দিন পেলেন মহানুভবতার পুরস্কার। হাতে তুলে দেওয়া হলো প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাকা ঘরের চাবি। এছাড়া সচ্ছল জীবন কাটাতে দোকান এবং ইজি বাইকও দেওয়া হয়েছে। এতে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নাজিম উদ্দিন। করোনাকালে মানুষের সহায়তায় এগিয়ে এসেছিলেন ভিক্ষুক নাজিম উদ্দিন। সেই মানবিকতায় এবার পেলেন প্রতিদান। খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তার হাতে তুলে দেওয়া হয়েছে বাড়ির চাবি। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ হতে আমি জেলা প্রশাসক এবং উপস্থিত যারা আজকে সুধীবৃন্দ আছেন তাদের উপস্থিতিতে আমরা এই বাড়ির চাবি আজকে নাজিম উদ্দিনের হাতে তুলে দিচ্ছি। আমি দোয়া করি আল্লাহ তার দীর্ঘদিন বাঁচা রাখুক, আল্লাহ হায়াত দারাজ করুক, আর যেন আল্লাহ আজস্তি করবার দেয়। শুধু স্বপ্নের বাড়ি নয়, আগামীতেও যেন নাজিম উদ্দিনের চলার পথ মসৃণ হয় সেজন্য কাজ করছে স্থানীয় প্রশাসন। আমি ব্যক্তিগতভাবে তাকে একটি অটো গাড়ি, যেটা 1,20,000 টাকা দিয়ে আমি ক্রয় করে দিয়েছি, যাতে করে তার জীবনযাত্রার মান সে উন্নত হয় এবং সে চলতে পারে, এবং তাকে পুনর্বাসনের জন্য তার যাতে ভবিষ্যতে কোনো ধরনের কষ্ট করতে না হয় সেজন্য জেলা প্রশাসক শেরপুর মহোদয় একটি দোকান ঘর করে দিয়েছেন। নাজিম উদ্দিনের এখন একটাই চাওয়া, তার জীবনের গতিপথ বদলে দেয়া প্রধানমন্ত্রীকে একবার সশরীরে কৃতজ্ঞতা জানানো। ইমরান হাসান রাব্বি, চ্যানেল 24, শেরপুর। এই ছিল আজকে নিউজ বিএস 24। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।